বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য এখন দেশটিতে রাজনীতির আলোচনার কেন্দ্রে রয়েছে। সেনাপ্রধান তার বক্তব্যে বিভিন্ন বিষয়ে সতর্ক করেছেন। তার মধ্যে রয়েছে রাজনৈতিক দলগুলোর কাদা ছোড়াছুড়ি, পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পর্কে, গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে হেয় করা এবং এমনকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নেও সতর্ক করেছেন তিনি। সেনাপ্রধান তার বক্তব্যে কি বার্তা দিলেন এ নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ, চলছে নানা আলোচনা। এসব নিয়ে কথা বলতে আমার সঙ্গে আছেন বিবিসি সাংবাদিক কাদির কল্লোল। কাদির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরুর আগে বলে রাখি, সমসাময়িক সংবাদ এবং বিশ্লেষণের ভিডিও তাৎক্ষণিক পেতে যুক্ত থাকুন বিবিসি বাংলার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এক্স বা টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। কাদির, গত বছরের ৫ই অগাস্টের পর বাংলাদেশের সেনাপ্রধান একাধিকবার বক্তব্য বা সাক্ষাৎকার দিয়েছেন। এবার এত আলোচনা তৈরি হলো কেন? আগের বক্তব্যগুলোর সাথে সর্বশেষ বক্তব্যের কিন্তু পার্থক্য যেটা দেখা যাচ্ছে সেটা সহজেই তুলনা করা যাচ্ছে। কারণটা হচ্ছে যে আগের বক্তব্যগুলোতে তিনি পরিস্থিতি তুলে ধরেছেন বা বিভিন্ন সময় যে বক্তব্য দিয়েছেন তাতে তার শারীরিক যে ভঙ্গি বা ভাষা ছিল তার সাথে এখানে অনেক পার্থক্য। সর্বশেষ বক্তব্যে তার শারীরিক ভঙ্গি এবং যে বক্তব্যে যে ভাষা সেটা অনেক কঠোর ছিল। সেটা রাজনৈতিক দলগুলো মনে করছে অনেক কঠোর। তো রাজনৈতিক দলগুলোর নেতাদের অনেকেই কিন্তু এবারে সর্বশেষ বক্তব্যে অবাক হয়েছেন যে তিনি মানে বিভিন্ন পক্ষকে সতর্ক বার্তা দিয়েছেন, তিনি বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে দলগুলোর কাদা ছোড়াছুড়ির বিষয় প্রসঙ্গ এসেছে, আইন শৃঙ্খলা প্রসঙ্গ এসেছে, গোয়েন্দা সংস্থাগুলো নিয়ে যে সমালোচনা বা বক্তব্য ছিল সেই বিষয়গুলোতে তিনি বক্তব্য দিয়েছেন। সে কারণে আগের যেসব বক্তব্য, বিশেষ করে আপনি যেটা বলছিলেন যে ৫ই অগস্ট শেখ হাসিনার শাসনের পতনের দিনেই তিনি বক্তব্য দিয়েছিলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর। তার বক্তব্যের মাধ্যমে কিন্তু শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে যাওয়ার খবরটা এসেছিল এবং অন্তর্বর্তী সরকার গঠন, পরবর্তীতে দেশ কিভাবে এগোতে পারে সেই বিষয়গুলো তিনি বলেছিলেন। কিন্তু সেই বক্তব্য কিন্তু অনেকে মনে করেছিল যে সেখানে শক্ত অবস্থান বা কঠোর একটা অবস্থান সেনাবাহিনীর দিক থেকে সেইভাবে আসে, সেটাও আলোচনায় ছিল। কিন্তু সর্বশেষ বক্তব্য অনেক কঠোর বার্তা দেয়া হয়েছে, সেটা মনে করা হচ্ছে আসলে। আচ্ছা, এই যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন যে নিজেরা কাদা ছোড়াছুড়ি, মারামারি বা কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে, তিনি তার বক্তব্যকে সতর্কবার্তা হিসেবে নিজেই উল্লেখ করেছেন। কিন্তু কোনো নির্দিষ্ট দল, ব্যক্তি বা কোনো ঘটনার কথা কিন্তু আলাদা করে উল্লেখ করেননি। তারপরও তার বক্তব্যের প্রেক্ষাপট হিসেবে কি কি বিষয় সামনে আসে? এই যে কাদা ছড়াছড়ির কথা বা মারামারি, কাটাকাটি বা হানাহানির যে বিষয়টা উনি তুলেছেন সেনাপ্রধান, এটি রাজনৈতিক দলগুলো কিন্তু মনে করছে যে এই বার্তাটা তাদের দিকে দেয়া হয়েছে। কারণ সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছড়াছড়ি, বিভেদ এটি প্রকাশ্যে আসছে। বিশেষ করে বড় দলগুলোর মধ্যে, এখন সক্রিয় যে দলগুলো আছে তাদের মধ্যে বিএনপি এবং জামায়াতে ইসলামের মধ্যে যে বক্তব্যের একটা বাকযুদ্ধ চলছে, পরস্পর বিরোধী বক্তব্য আসে। এবং সেনাপ্রধান এমন একটা সময়ে এই ধরনের বক্তব্য দিলেন যখন ছাত্রদের মানে গণঅভ্যুত্থানের নেতৃত্ব যে ছাত্ররা দিয়েছেন সেই ছাত্র নেতৃত্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা একটা দল গঠন করতে যাচ্ছে, সেই দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। তাদের একটা বিষয় আছে। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ এবং রাজনৈতিক দলগুলোর কোনো কোনো দলের সঙ্গে ছাত্রনেতারাও বাকযুদ্ধে জড়িয়েছেন সাম্প্রতিক সময়ে। ফলে গণ অভ্যুত্থানের ক্ষেত্রে যে পক্ষগুলো ছিল তাদের মধ্যে একটা বিভেদ বা একটা মানে দ্বন্দ্ব সেটা প্রকাশ্যে আসছিল, যেটা সাধারণ মানুষকেও প্রভাবিত করছিল। পাশাপাশি আছে সরকারের অনেক ক্ষেত্রেই ব্যর্থতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন ক্ষেত্রে রাজনীতিকরা কিন্তু সেটাই মনে করছেন। যেমন দেশের এখন অন্যতম প্রধান দল বিএনপি, সেই দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি যেটা বলছেন যে এই বার্তাগুলো এসছে রাজনীতিকদের পক্ষে, সংশ্লিষ্ট পক্ষগুলোর দিকে তাকিয়ে তিনি দিয়েছেন সেনাপ্রধান এবং সরকারকেও দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছেন যে রাজনৈতিক দলগুলো তাদের দায়িত্ব পালনে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার তারও অনেক ক্ষেত্রে ব্যর্থতা আছে। এই কারণেই সেনাপ্রধানকে এ ধরনের একটি কঠোর বক্তব্য দিতে হয়েছে। আচ্ছা, জেনারেল ওয়াকার পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এর মতো সংস্থাগুলোকে আন্ডারমাইন না করার জন্য বলেছেন। এই বক্তব্যটির তাৎপর্য কি কাদের? এটা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে বক্তব্য এসছে সেই ক্ষেত্রে তিনি এই বক্তব্যটা দিয়েছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে নিয়ন্ত্রণে নেই, যে খারাপ অবস্থা, যে একটা উদ্বেগজনক অবস্থা, সেই জায়গাটাতে তিনি বলেছেন যে এই
প্রতিষ্ঠানগুলোকে হেয় করা হচ্ছে। আসলে ডিজিএফআই, এনএসআই, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং পুলিশ তাদের যে তৎপরতা সেগুলো নিয়ে বিগত সময়ে ছিল, সেগুলো নিয়ে অনেক সমালোচনা ছিল রাজনৈতিক অঙ্গনে। সে কারণেই এই ধরনের একটা বক্তব্য এসেছে। তিনি বলেছেন যে পুলিশ কাজ করছে না। পুলিশ আসলে একটা 5ই আগস্টে মানে শেখ হাসিনা সরকারের পতনের পর একটা বিধ্বস্ত অবস্থা। সেখান থেকে পুলিশ যে সক্রিয় হয়ে একটা মানে কার্যকর ভূমিকা রাখবে সেই অবস্থাটা এখনো দৃশ্যমান হয়নি। সেই পরিস্থিতিটা তার বক্তব্যে এসেছে। পাশাপাশি বিভিন্ন সংস্থাগুলোর, প্রতিষ্ঠানগুলোর যে সমালোচনা ছিল সেই জায়গাটাতে তিনি বলেছেন যে প্রতিষ্ঠানের সমালোচনা নয়, যে ব্যক্তিদের ব্যাপারে কোনো যদি অপরাধ বা কোনো অভিযোগ থাকে সেটা তার বিরুদ্ধে শাস্তি হতে পারে, কিন্তু প্রতিষ্ঠানকে হেয় করে সেই প্রতিষ্ঠানের মনোবলকে ভেঙে দেওয়া হতে পারে, সেই বিষয়টাতে তিনি ইঙ্গিত করেছেন। আচ্ছা, জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যে যে বললেন, তাকে আমি উদ্ধৃত করি, আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। এর থেকে কি বার্তা পাওয়া যায়? এখানে আসলে দেশে যে অবস্থাটা চলছে এখন, মানে রাজনীতিকদেরই অনেকে মনে করছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে চরম শঙ্কা, চরম উদ্বেগ, মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, একটা মানে নিয়ন্ত্রণহীন পরিবেশ, নিয়ন্ত্রণহীন পরিস্থিতি চলছে। সরকার তার অথরিটি বা তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে এমনটা মানুষ বিশ্বাস করে না, সাধারণ মানুষ মনে করে না, রাজনৈতিক দলগুলোও মনে করছে না যে সরকার একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে। সেই পরিস্থিতিতে নানান রকম আলোচনা রাজনীতিতেও আছে যে যদি সরকার ব্যর্থ হয় তাহলে কি সামরিক শাসন বা তাহলে কি অন্য কিছু, এই ধরনের বক্তব্যগুলো ছিল। বাংলাদেশে তো সামরিক শাসনের অভিজ্ঞতা রয়েছে, এর আগে বিভিন্ন সময় অভিজ্ঞতা আছে, এই আলোচনাগুলো আছে রাজনীতিতে। সে কারণেই হয়তো তিনি এ ধরনের একটি বার্তা দিয়েছেন যে তার কোনো আকাঙ্ক্ষা নেই, তিনি চান যে একটি গণতান্ত্রিক দিকে দেশটা এগুক। এই কারণেই হয়তো তার এই বক্তব্যটা এসেছে, রাজনীতিকরাও এমনটাই ধারণা করছেন। আচ্ছা, পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো ইফ বাট এইগুলো নেই, এবং সেগুলো আনলে বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। সেনাপ্রধানের এই কথাটাকে কিভাবে দেখা হচ্ছে? এটা কিন্তু বেশ শক্তভাবেই উনি বলেছেন। ওনার বক্তব্যটা যদি আমি কোট করি, উনি বলেছেন যে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদন্তাধীন বিজিবি, মানে আগে বিডিআর ছিল, সদস্যরা তারা সংগঠিত করেছে। উনি বলেছেন ফুল স্টপ, এখানে কোনো ইফ এবং বাট নেই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে, 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। রাজনীতিকরা মনে করছেন যে এটা খুব কঠোরভাবে তিনি একটা অবস্থান তুলে ধরেছেন। এখানে একটা বিষয়, আমি সাবেক একাধিক সেনা কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম, রাজনৈতিকদেরও অনেকের সাথে কথা বলেছিলাম, তাদের যে বক্তব্য পেয়েছি মনে হয়েছে একই রকম। তারা মনে করছেন যে সাম্প্রতিক সময়ে, এই অন্তর্বর্তী সরকারের সময়ে, এই ঘটনার ব্যাপারে আগের বিডিআর এখন বিজিবি যে সদস্যরা সে সময় মানে আটক ছিল বা গ্রেপ্তার ছিলেন, তাদের অনেককে মুক্তি দেওয়া হচ্ছে, যে বিষয়টা একটা ক্ষোভ তৈরি করেছে। সেনাবাহিনীর কেউ কেউ মনে করেন যে এটা সঠিক হচ্ছে না। সে কারণেই একটা ক্ষোভের প্রকাশ কিনা, এ ধরনের প্রশ্নও আছে রাজনীতিকদের মধ্যে। তিনি তার বক্তব্যে বলেছেন, আমরা দেশে একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের জন্য সামনের দিকে ধাবিত হচ্ছি। তাকে উদ্ধৃত করলাম। এবং প্রধান উপদেষ্টার ব্যাপারে ঐকমত্যের কথা বলেছে, যে ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে তার কথা হয়েছে, তিনি একই রকম ধারণা পোষণ করেন। নির্বাচনী সংশয়ের কথা তো রাজনীতিবিদদের কেউ কেউ, বিশেষ করে বিএনপি নেতারা স্পষ্ট করেই বলছিলেনও তারা। সেই প্রেক্ষাপটে সেনাপ্রধানের বক্তব্য থেকে কি ধারণা পাওয়া যায়? সেনাপ্রধানের বক্তব্য থেকে মানে দুটো বিষয় বার্তা আসছে। একটা হচ্ছে যে তিনি নির্বাচনের কথা বলছেন, তিনি মনে করছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের শুরুতেই কিন্তু প্রথম সেনাপ্রধানের দিক থেকেই একটা সময়ের কথা এসেছিল, সরকারের দিক থেকে সেভাবে সময় বলা হচ্ছিল না। সেখানে তিনি 18 মাস সময়ের কথা বলেছিলেন। সর্বশেষ বক্তব্য তিনি কিন্তু সেটি মানে উল্লেখ করেছেন যে তিনি এর আগে 18 মাস সময়ের কথা বলেছেন। তারপরে গিয়ে প্রধান উপদেষ্টার দিক থেকে একটা বক্তব্য এসেছিল যে একটা সময় যে ডিসেম্বরের মধ্যে অথবা আগামী বছরের জুনের মধ্যে, সেটা সংস্কার প্রশ্নে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার, নির্বাচন এ নিয়ে একটা বিতর্ক চলছিল। এখন যদিও সেই বিতর্কটা অনেকটা পিছিয়ে পড়েছে, মনে হচ্ছে যে এখন সরকারের দিক থেকেও যে তাগিদ যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা, সে ধরনের একটা বক্তব্য সরকারের দিক থেকেও দেওয়া হচ্ছে। তবে তার যে বক্তব্য, সেখানে একটা তিনি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে তিনি আসলে নির্বাচনমুখী বা গণতন্ত্রমুখী সেই অবস্থাটা তারা চায়।
তাদের দিক থেকে একটা বক্তব্য দেয়া হলো। তবে রাজনীতিকরা বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হলেও এখনই যে ধরনের তৎপরতা প্রয়োজন নির্বাচনের জন্য, যে ধরনের প্রস্তুতি প্রয়োজন, সেটা সরকারের দিক থেকে এখনো সেভাবে কার্যকরভাবে দেখা যাচ্ছে না। ফলে সেনাপ্রধান যে আবারও নির্বাচনের কথাটা বললেন, ফলে সেই বিষয়টাও রাজনীতিকরা একটা ইতিবাচক হিসেবে দেখছেন। আমি যদি বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বলি, বা আমি যদি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন, তার সাথে আমি কথা বলেছি, গণতন্ত্র মঞ্চের একাধিক নেতার সাথে কথা বলেছি, যে দলগুলো সক্রিয় আছে তাদের বিভিন্ন দলের নেতাদের সাথে কথা বলেছি। তারা যেটা বলছেন যে তারা যে নির্বাচন মানে চান, মানে কিছু দল হয়তো সংস্কারের কথা এখনো বলছেন, কিন্তু বেশিরভাগ দল যে নির্বাচন চায়, সেনাপ্রধানের এই বক্তব্য হয়তো আর একটু তাগিদ তৈরি করতে পারে সরকারের উপরে যে নির্বাচনমুখী এগোনো। এখানে আমি একজন বিশ্লেষকের কথা বলতে পারি, মহিউদ্দিন আহমদ। তিনি বলছেন যে এখন একটাই উপায়, এই যে পরিস্থিতি এখন দেশে চলছে, অনেকে মনে করছে নিয়ন্ত্রণহীন একটা অরাজক অবস্থা, এই ধরনের নানা অভিযোগ আসছে, সেখানে যদি নির্বাচনমুখী করা হয় তাহলেই সমস্ত সংকটগুলো থেকে মানুষ বা দেশ এক পথে এগোতে পারে, একটা ঐক্যবদ্ধ অবস্থান আসতে পারে। সেনাপ্রধানের বক্তব্যের পর বিভিন্ন ইস্যুতে তার অবস্থান জানালো এবং দৃঢ় অবস্থান জানা গেল, আপনিও বলছিলেন। এর আগে বিভিন্ন সময়ে সরকারের নিয়ন্ত্রণ নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, সেই সব জায়গাগুলোতে কোনো একটা নির্দিষ্ট কর্তৃপক্ষের দিক থেকে স্পষ্ট অবস্থানগুলো সাধারণ মানুষের দিক থেকে এক ধরনের আগ্রহ ছিল জানার ব্যাপারে। এই যে তার একটা দৃঢ় অবস্থান দৃশ্যমান হয়ে উঠল, এখনকার যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সামগ্রিকভাবে তো জনজীবনের যে পরিস্থিতি, নিরাপত্তা নিয়ে মানুষের উদ্বেগ স্পষ্ট, সেই জায়গাটাতে তার এই দৃঢ় অবস্থান নতুন কোনো আহ, প্রেক্ষিত যুক্ত করবে বা মাত্রা যুক্ত করবে? যেটা হচ্ছে যে রাজনীতিকরা মনে করেন যে আসলে সরকারের দিক থেকেই একটা শক্ত অবস্থান আসা উচিত ছিল অনেক আগেই, তাদের অথরিটি বা তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য। সরকারের দিক থেকে কিন্তু সেইভাবে কোনো বক্তব্য এখন পর্যন্ত কঠোরভাবে একটা অবস্থান সেভাবে মানে দৃশ্যমান নয়, কাজে এবং বক্তব্যেও। সেখানে যেটা হচ্ছে যে সরকারের দিক থেকে যখন বক্তব্য আসছে না, একটা আলোচনা রাজনীতিতে আছে যে সরকারের বা ক্ষমতার কেন্দ্র কোথায়। সেখানে সরকার, অন্তর্বর্তী সরকার তো আছেই, প্রধান উপদেষ্টা আছেন, পাশাপাশি সেনাবাহিনী বা সেনাপ্রধান শুরু থেকেই তাদের সর্বাত্মক সহযোগিতার কথা বলছেন। ফলে এই দুটো জায়গার মধ্যে সেনাপ্রধানের দিক থেকে যখন এই বক্তব্যটা বক্তব্যটা এলো, তখন এটা কিন্তু একটা বার্তা দেয় যে কোন দিকে এগোতে চায়, ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে এগোতে পারে। তবে ভবিষ্যৎ রাজনীতি আসলে কোন দিকে এগোতে পারে, নির্বাচন বা সামনে কি হতে পারে, সেগুলো এখনই বলা মুশকিল। বড় দলগুলো চাইছে নির্বাচনমুখী একটা অবস্থা নিয়ে সেই জায়গাটাতে ঐক্যবদ্ধ করা। তবে যেটা হচ্ছে যে রাজনীতিকরা মনে করছেন এটা একটা বার্তা দিতে পারে, এটা একটা বার্তা দিচ্ছে যে একটা কঠোর অবস্থানের দিকেই এগোনো উচিত। আচ্ছা, কাদির কলর, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা সঙ্গে ছিলেন। আমরা আলোচনা শেষ করছি আজকের মতো। আবার বলে রাখি, সমসাময়িক সংবাদ এবং বিশ্লেষণ তাৎক্ষণিক পেতে বিবিসি বাংলার ফেসবুক, ইউটিউব চ্যানেল, এক্স বা টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাশাপাশি বিবিসি বাংলার ওয়েবসাইটেও চোখ রাখুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।